আজকে আমরা একটা বেশ অদ্ভুত রহস্যময় ঘটনা নিয়ে কথা বলবো। একটা বিমান প্যান অ্যাম ফ্লাইট ৯১৪ যেটা নাকি ১৯৫৫ সালে নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছিল আর উধাও হয়ে যায়। হুম। আর তারপর বলা হয় যে ৩৭ বছর পর ১৯৯২ সালে সেটা আবার ভেনেজুয়েলার আকাশে দেখা দেয়। হ্যাঁ, এই গল্পটা বেশ প্রচলিত। আমরা তো আজকে হারানো ফ্লাইট ৯১৪ সময়ের বাইরে এক রহস্য লেখাটার তথ্যের উপর ভিত্তি করেই আলোচনাটা করব। চলুন তাহলে এই রহস্যের গভীরে যাওয়া যাক। তো ঘটনাটা শুরু হচ্ছে ২রা জুলাই ১৯৫৫। প্যান অ্যাম ফ্লাইট ৯১৪, তাতে ছিলেন ৫৭ জন যাত্রী আর ৬ জন ক্রু। হুম। নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু পরিষ্কার আকাশ, ভালো আবহাওয়া, এর মধ্যে বিমানটা রাডার থেকে হঠাৎ গায়েব। গায়েব মানে একদম গায়েব। কোনো বিপদ সংকেত মানে এসওএস বা মেডে কল কিচ্ছু নেই। ঠিক, কোনো ধ্বংসাবশেষের চিহ্ন পর্যন্ত নেই। যেন হাওয়ায় মিলিয়ে গেল। এখানেই তো খটকা লাগে, তাই না? সাধারণত কোনো দুর্ঘটনা হলে যতই খারাপ হোক, কিছু না কিছু তো সূত্র থাকে। ধরুন তেল ভেসে ওঠা বা হ্যাঁ, কোনো ভাঙা অংশ। ঠিক। কিন্তু এখানে কিছুই না পাওয়াটা প্রাথমিকভাবে ঘটনাটাকে ভীষণ রহস্যময় করে তুলেছিল। যদিও এটাও ঠিক, অনেক অমীমাংসিত অন্তর্ধানের গল্পে এই কোনো চিহ্ন না থাকাটাই একটা কমন ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। একদম। আচ্ছা, এরপর তো কেটে গেল অনেকগুলো বছর, প্রায় ৩৭ বছর। লম্বা সময়। আসল চমকটা আসে ৯ই মার্চ ১৯৯২। ভেনেজুয়েলার কারাকাসের এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা তারা হঠাৎ করেই নিজেদের রাডারে একটা অচেনা বিমান দেখতে পান। অচেনা বিমান আনআইডেন্টিফাইড। হ্যাঁ, আর একটু পরেই রেডিওতে যোগাযোগ করেন পাইলট। ওর গলা শুনেই নাকি বোঝা যাচ্ছিল যে তিনি ভীষণ বিভ্রান্ত। ওহ, কি বলছিলেন তিনি? তিনি জিজ্ঞেস করছিলেন, আমরা কোথায়? আমরা প্যান অ্যাম ফ্লাইট ৯১৪ নিউ ইয়র্ক থেকে মায়ামির পথে চলেছি। ১৯৫৫ সালের ফ্লাইট নম্বর দিয়ে বলছেন? হ্যাঁ, কন্ট্রোলাররা তো আকাশ থেকে পড়লেন। তারা জানালেন যে বিমানটা এখন কারাকাসে আছে, মায়ামি থেকে বহু দূরে। আর এটাও নিশ্চয়ই বললেন যে সালটা ১৯৯২। অবশ্যই। কিন্তু পাইলট নাকি কিছুতেই মানতে চাননি। তিনি জোর দিয়ে বলছিলেন যে সেদিন ২রা জুলাই ১৯৫৫। ও আচ্ছা, এটা তো খুবই অবিশ্বাস্য শোনাচ্ছে। ৩৭ বছরের ফারাক। আর বিমানটা? সেটা ছিল একটা পুরনো ডাগলাস DC-4 মডেলের, সেই ১৯৫০-এর দশকের বিমান। DC-4? সেগুলো তো কবেই পরিষেবা থেকে তুলে নেওয়া হয়েছে। ঠিক, কিন্তু সূত্র বলছে বিমানটা পুরনো হলেও দেখতে নাকি একদম অক্ষত ছিল। কোনো ভাঙাচোরা বা খারাপ অবস্থার চিহ্ন নেই। এই সময়ের বিভ্রান্তি, পাইলটের কথায় আর এত বছর পর পুরনো মডেলের একটা বিমানের অক্ষত অবস্থায় ফিরে আসা, এই দুটো পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয়। এটা কিভাবে সম্ভব হতে পারে? ভাবুন একবার, কন্ট্রোল টাওয়ারের লোকজনের অবস্থা। তারা যখন গ্রাউন্ড ক্রুকে পাঠালো বিমানটার দিকে এগিয়ে যেতে, হ্যাঁ, কি হলো তখন? পরিস্থিতি আরও নাটকীয় হয়ে গেল। বলা হচ্ছে গ্রাউন্ড ক্রু কাছাকাছি পৌঁছানোর আগেই পাইলট হঠাৎ করে বিমানটা আবার ঘুরিয়ে নিলেন। ঘুরিয়ে নিলেন আবার টেক অফ করলেন, আর যেভাবে রহস্যময়ভাবে এসেছিলেন ঠিক সেভাবেই আবার মেঘের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। আবার উধাও? হ্যাঁ, এরপর ওই বিমানের আর কোনো খোঁজই পাওয়া যায়নি। আচ্ছা, এইখানে আমাদের একটু সূত্রটা নিয়ে কথা বলতে হবে। এই পুরো গল্পটার উৎসটা কি? হ্যাঁ, সেটা জানা দরকার। দেখুন, বলা হয় যে ভেনেজুয়েলার একটা ট্যাবলয়েড সংবাদপত্র, নামটা সম্ভবত উইকলি ওয়ার্ল্ড নিউজ, তারাই প্রথমে এই খবরটা ছাপে। উইকলি ওয়ার্ল্ড নিউজ? হ্যাঁ। এবার মনে রাখতে হবে, এই ধরনের ট্যাবলয়েড কিন্তু প্রায়শই খুব চাঞ্চল্যকর, মুখরোচক, অনেক সময় অতিরঞ্জিত খবর ছাপে, যার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে। ও আচ্ছা, তার কোনো অফিসিয়াল রিপোর্ট নেই? না, কোনো সরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ FAA বা ওই ধরনের কোনো সংস্থা কিংবা প্যান অ্যামের নিজেদের রেকর্ডেও এই ঘটনার কোনো আনুষ্ঠানিক উল্লেখ পাওয়া যায় না। একেবারেই না। না। আর এটাই কিন্তু পুরো ব্যাপারটাকে একটা নিছক গল্প বা বলতে পারেন একটা ধাপ্পাবাজির দিকেই বেশি ঠেলে দেয়। কিন্তু যদি কোনো প্রমাণই না থাকে, তাহলে এই গল্পটা এত বছরের পর বছর ধরে চলছে কি করে? মানুষ কেন এটা নিয়ে এত কথা বলে? ৩৭ বছর পর ফিরে আসা একটা বিমান, এই ধারণাটা এত টানে কেন? কারণটা সম্ভবত আমাদের ওই অজানার প্রতি একটা স্বাভাবিক টান, যা আমরা ব্যাখ্যা করতে পারি না, সেটার প্রতি একটা কৌতূহল।
সময় ভ্রমণ মানে টাইম ট্রাভেল বা ধরুন অন্য কোনো ডাইমেনশন কিংবা কোনো গোপন সরকারি ষড়যন্ত্র। এই ব্যাখ্যাগুলো হয়তো বিজ্ঞানসম্মত নয়, কিন্তু এগুলো আমাদের কল্পনার জগৎকে খুব উস্কে দেয়, তাই না? হ্যাঁ, তা দেয়। যখন কোনো ঘটনার বাস্তব ব্যাখ্যা মেলে না, তখন মানুষ অনেক সময় অতিপ্রাকৃত বা অলৌকিক কারণের দিকে ঝুঁকে পড়ে। ফ্লাইট 914 গল্পটা আসলে আধুনিক লোককথা, মানে আরবান লেজেন্ডের একটা দারুণ উদাহরণ, যেখানে বাস্তব তথ্যের অভাবটা পূরণ করা হয় রোমাঞ্চকর কল্পনা দিয়ে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ১৯৫৫ সালের ওই অন্তর্ধান আর ১৯৯২ সালের ওই ফিরে আসার যে গল্পটা, সেটা আসলে যাচাইযোগ্য তথ্যের অভাবে একটা রহস্যময় কিংবদন্তি হয়েই রয়ে গেছে। মানে যা নথিভুক্ত নয়, যা প্রমাণিত নয়, তার কি কোনো অস্তিত্বই নেই, নাকি আমাদের বোঝার বাইরেও কিছু ঘটতে পারে? এই গল্পটা কিন্তু সেই সম্ভাবনার দিকে একটু হলেও ইঙ্গিত করে। শেষে একটা প্রশ্ন তাহলে মনে আসছে। সূত্র বলছে এই গল্পটা বাস্তব ঘটনা দিয়ে অনুপ্রাণিত না হলেও এমনভাবে বলা হয়েছে যে বহু মানুষ এটাকে সত্যি বলে বিশ্বাস করেছে। হুম। তাহলে ভেবে দেখার মতো বিষয় হলো কিভাবে বাস্তব তথ্যের এই রকম অনুপস্থিতিতেও শুধুমাত্র বলার গুণে একটা গল্প এতখানি স্থায়ী একটা আধুনিক কিংবদন্তিতে পরিণত হতে পারে। কোন জিনিসগুলো একটা সাধারণ গল্পকে এরকম রহস্যের পর্যায়ে নিয়ে যায়?